বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দিচ্ছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। দর্শক, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সবাই উদ্বিগ্ন। অর্থনীতি বিপর্যয়ের মুখে, শিক্ষা ব্যবস্থা হুমকির মুখে, কেননা অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানই যেগুলো খুলবার কথা ছিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এবং আজকে দ্বিতীয় দিনের মতো ঢাকা এবং বরিশাল বিভাগে হরতাল, ২০ দলীয় জোটের ডাকে দ্বিতীয় দিনের মতো আজকে হরতাল। অবরোধ চলছে গত ৫ই জানুয়ারি বিকেল থেকে টানা অবরোধের কর্মসূচি চলছে। সারা দেশ জুড়ে নানা ধরনের সহিংসতা, জীবন দিয়েছে ইতিমধ্যেই প্রায় ৩০ জনের মতো মানুষ, দগ্ধ হয়েছে অসংখ্য মানুষ এবং যানবাহন প্রতিনিয়ত পড়ছে, ট্রেনের শিডিউল বিপর্যস্ত। এই অবস্থার মধ্যে গতকাল প্রধানমন্ত্রী বলেছেন যে চলমান সহিংসতার জন্যে বিএনপি চেয়ারপারসনকে হুকুমের আসামি করা যুক্তিযুক্ত হবে। ইতিমধ্যে এই সহিংসতার সঙ্গে যারা যুক্ত তাদেরকে ধরিয়ে দিতে পারলে ১ লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছে। অন্যদিকে বিএনপির একটি বিবৃতিতে বলা হয়েছে যে এই চলমান যে খুনোখুনি হচ্ছে, হত্যাকাণ্ড হচ্ছে, এর ছাড়পত্র দিয়েছে সরকার এবং এই ছাড়পত্রের জন্য সরকারি দায়ী তারা বলছেন। এরকম একটি পরিস্থিতিতে কথা বলবার জন্য আমার আজকের অতিথি, আমার বায়ে বসা আছেন রাজনৈতিক পর্যবেক্ষক, বিশ্লেষক এবং প্রাক্তন ছাত্রনেতা, abnews24.com এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায়। আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন আহমেদ। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। সুভাষ সিংহ রায়, পরিস্থিতিটা আপনার চোখে কেমন, কি দেখছেন আপনি? দর্শক যারা দেশে এবং দেশের বাইরে অনুষ্ঠানটি দেখছেন সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনার এই যে ভূমিকা বক্তব্য, সেই ভূমিকা বক্তব্যে আমার মনে পড়ছে যে জনগণের জন্য রাজনীতি না রাজনীতির জন্য জনগণ, ক্ষমতার জন্য রাজনীতি না না অন্য কিছু, নাকি রাজনীতির জন্য ক্ষমতা। মাত্র ৩৫ বছর বেঁচে ছিলেন আমাদের সত্যজিৎ রায়ের পিতা সুকুমার রায়। তিনি এই অল্প বয়সে যা লিখে গেছেন আমরা এক জীবনে তা পড়ে শেষ করতে পারবো না। তিনি ছোটকালে আমরা পড়েছি যে মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার, সবাই বলে মিথ্যে বাজে, বকিস নি আর খবরদার। আমার মাথায় কিন্তু এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে যে ক্ষমতার জন্য রাজনীতি না রাজনীতির জন্য ক্ষমতা। এবং প্রতিটা মানুষ, বাংলাদেশের প্রতিটা মানুষ আজকে শঙ্কায়, উৎকণ্ঠায় রয়েছে। এবং রাজনীতিবিদরা কি একটু ভাবছেন না যে বাংলাদেশের মানুষ এখন শঙ্কায় রয়েছে? অগ্নিপুরা মানুষগুলো যখন বার্ন ইউনিটে কাতরায় তখন কি দিলে কি একটু দয়া হয় না? আমরা ৪৩-৪৪ বছর পার করে এসে বাংলাদেশে এমন একটা জায়গায় এসে পৌঁছলাম যে এখনো পর্যন্ত রাজনীতির জন্য, ক্ষমতার জন্য মানুষ পুড়তে হবে এবং মানুষকে জীবন দিতে হবে। এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে উচ্চবিত্তের মানুষ, তাদের তো ধরাছোঁয়ার বাইরে থাকেই সব সময়, সব দলের পক্ষে যারা। উচ্চ মধ্যবিত্তর কিন্তু একটা জায়গা আছে। এই বিত্তহীন মানুষ এবং নিম্ন মধ্যবিত্ত, নিম্ন আয়ের মানুষগুলো এইভাবে রাজনীতির জন্য বলি দিবে আর কতকাল? নবরণ ভট্টাচার্যের একটি বিখ্যাত কবিতা আছে, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ কসাইখানা আমার দেশ না। বাংলাদেশে যা ঘটছে আজকে, আমাদের জাতীয় সঙ্গীত যেটা আমরা ৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অর্জন করেছি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ওখানে একটি লাইন আছে, অধ্যাপক মামুন আমার সাথে আপনি একমত হবেন, মাতর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি। আজকে রাজনীতিবিদরা কি চিন্তা করছেন না? আমার দেশ মাতৃকার মা, সেই মার আজকে বদনখানি মলিন হয়ে গেছে। আজকে আমি আপনি কেউ জানি না যে কাল সকালটা আমাদের কেমন আসবে। আমি আর মামুন ঠিক মতো বাসায় ফিরতে পারবো কিনা। এই পরিস্থিতি জিল্লুর ভাই, ফিরতে পারবো কিনা সেটাই বলছি, আমি বলছি সেই
বিদ্রোহী কবি কাজী নজরুল বলেছিলেন এক কবিতায় যে অমর কাব্য তোমরা লিখিও যারা তোমরা আছো সুখে, রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্ত লেখা। তা আমাদের, আমি আর মামুন যতই কোনো বিষয় নিয়ে তর্ক করি না কেন, এখানে একটা জায়গায় আমাদেরকে আসতেই হবে। এই যে যা কিছু ঘটছে সবকিছু আমাদের দেশের বিরুদ্ধে ঘটছে। কে কতটুকু দায়ী? বরেণ্য সম্পাদক, ডেইলি স্টারের বরেণ্য সম্পাদক মাহফুজ আনাম একটা টেলিভিশন টক শোতে বলেছেন, এই ঘটনার জন্য যদি সরকার 80% দায়ী হয়, কিংবা সরকার যদি 20% দায়ী হয়, তাহলে বিরোধী দল 80% দায়ী। কিংবা ঘুরিয়ে বলা যে 80% যদি বিরোধী দল দায়ী হয়, 20% সরকারও দায়ী। আমার ওই যে মাথায় কত প্রশ্ন আসে, জিতছে না জবাব তার। হঠাৎ করে কি ঘটনা ঘটলো, বাংলাদেশের এই পরিস্থিতির তৈরি হলো? এই রাজনীতিবিদদের জেদের আগুনে বাংলাদেশের মানুষ পুড়বে, সম্পূর্ণরূপে জেদের আগুন। এবং আমার কাছে আমাদের সংবিধান আমাদের চলাফেরার স্বাধীনতা দিয়েছে সংবিধানের 36 অনুচ্ছেদে, সমাবেশের স্বাধীনতা দিয়েছে 37 অনুচ্ছেদে, চিন্তা বিবেকের স্বাধীনতা দিয়েছে 39 অনুচ্ছেদে, এবং সংগঠনের স্বাধীনতা দিয়েছে 38 অনুচ্ছেদে। অতএব প্রতিটি রাজনৈতিক দলের সমাবেশ করবার অধিকার আছে। সেই সমাবেশ নিয়ে, একটি 5 তারিখের সমাবেশ নিয়ে এত দ্বন্দ্ব, এত সংঘাত, এত উত্তেজনা। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবার জন্য উত্তেজনা বলতে খানিকটা তৈরি হয়েছে গাজীপুর থেকে, 5 তারিখের আগে যে গাজীপুরে, কিন্তু গাজীপুরের প্রেক্ষাপট আপনি যেটা বলছেন, গাজীপুরের আপনি 22 তারিখে, গত মাসের 22 তারিখে একটি পাঠক জরিপ হয়েছিল প্রথম আলোতে, যে সেই পাঠক জরিপে প্রশ্ন ছিল যে তারেক রহমান তার বক্তব্য প্রত্যাহার না করলে বিএনপিকে কোথাও সমাবেশ করতে দেওয়া হবে না। ছাত্রলীগের এই বক্তব্যের সাথে আপনি একমত কিনা? সেখানে কিন্তু 25,000 পাঠক কিন্তু অংশগ্রহণ করেছিল। 70% পাঠক ওখানে ছাত্রলীগের এই বক্তব্যের সাথে একমত পোষণ করেছিল। আমি প্রেক্ষাপটগুলো বলছি, কেন আপনি যে মানুষের বিশ্বাস, অনুভূতি, তাতে আপনি আঘাত দিতে পারেন না। এই যে আমরা কিন্তু প্রতিনিয়ত রাজনীতিবিদরা, বিশেষ করে যাদের আপনার 62 আন্দোলন, 66 6 দফা আন্দোলন, 69 গণঅভ্যুত্থানের নায়ক, এই যে মানুষগুলো, এই যে আমাদের তারকাগুলো, তারকা রাজনীতিবিদগুলো এখনো কিন্তু বেঁচে আছেন এবং তারা বেশ ক্ষমতায় আছেন, ক্ষমতার বাইরেও আছেন। তারা কি একটিবার করে জানেন না যে বাংলাদেশের মানুষ কখন জেগে ওঠে, কখন জেগে ওঠে না? আমাদের দেশের মানুষ কিন্তু খুব শান্তিপ্রিয়, কিন্তু যখন সময় আসে তখন কিন্তু তারা কিন্তু সব নেমে আসে, দলে দলে ফুঁসে ওঠে মানুষ তখন। আসলে এই যে মানুষের নিয়ে যে রাজনীতি, আমি যে প্রথমে বললাম যে জনগণের জন্য রাজনীতি, সেই রাজনীতি আমি অবশ্যই, আমি যেই আদর্শে বিশ্বাস করি সেই আদর্শে বিশ্বাস রেখে আমি বলছি, জনগণের প্রতি আস্থা। আজকের যারা ক্ষমতায় যেতে চান বলে মরিয়া হয়েছেন, তারা কিন্তু মানুষের প্রতি আস্থা রাখছেন না। এটা পুনশ্চর্বিত চর্বণান হয়ে যাবে জিল্লুর ভাই। আমি এখানে 2 বার বলেছিলাম, আবারও বলছি, যে আপনার 65 সালে জগন্নাথ কলেজ, আজকের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেখানে একটি শ্যামা নৃত্যনাট্যের আয়োজন হয়েছিল। মানুষ, ঢাকা শহরে তখন কত মানুষ ছিল, মানুষ ধরে নিয়েছিল এটা একটি সরকার বিরোধী, তৎকালীন পাকিস্তানি জান্তার বিরুদ্ধে একটি আন্দোলনের অংশ। কোন রকম প্রচারণা ছাড়াই 20,000 মানুষ সমবেত হয়েছিল। মানুষ ছাড়া কেন বিরোধী দল আন্দোলন করবে? মানুষের কাছে কেন যাবে না? 6 দফা যখন বঙ্গবন্ধু ঘোষণা করেন, সারা বাংলাদেশ তিনি চষে বেরিয়েছেন। আজকে বেগম খালেদা জিয়া 7 দফা ঘোষণা করেছেন, তার 7 দফা নিয়ে কি তিনি বাংলাদেশের মানুষের কাছে গিয়েছেন? কিংবা তার দল কি মানুষের কাছে গিয়েছে? এই যে রাজনীতিতে মামুন হয়তো অনেক কথাই বলতে পারবে, আমার কথার পিঠে অনেক কথাই কিন্তু আসতে পারে, কিন্তু মানুষের নিয়ে যদি রাজনীতি করতে হয়, মানুষের কাছে যেতে হবে। ওই আবার আমি শেষ করি জিল্লু ভাই, আমি 15 সেকেন্ডে শেষ করি। বিদ্রোহী কবি কাজী নজরুলের কথা আবার আমি মনে করি। তিনি এক কবিতায় লিখেছিলেন, অসহায় জাতির ডবিছে মরিয়া, জানে না সন্তরণ, কান্ডারিয়া আজ দেখিব তোমার মাতৃমূর্তিপণ।
তিনি কান্ডারি অর্থে বলেছিলেন এই রাজনীতিবিদদের। আজকের এই কান্ডারি আজকে রাজনীতিবিদদের উদ্দেশ্যে আমারও বলতে ইচ্ছে করছে, অসহায় জাতি পুড়িছে মরিয়া, এর থেকে যে উত্তরণ। এবং আমরা যদি ভাবি, আমরা যদি দেখি আজকে যে সমস্ত ঘটনা ঘটেছে, এটা যদি আজকে রাত্রে যদি শেষ হয়ে যায় মামুন, বাংলাদেশের প্রতিটা মানুষ, যে দলপন্থী হোক না কেন, প্রতিটা মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে। প্রফেসর মামুন আহমেদ। জি, ধন্যবাদ। ধন্যবাদ জিলু ভাই। আসলে আমার বন্ধু সুভাষ সিংহ রায়, সুভাষ তো আসলে ছাত্র রাজনীতি করা মানুষ, অনেকগুলো প্রসঙ্গের অবতারণা করেছে, কবির ভাষায়, কবিতার ভাষায় অনেকগুলো বিষয় অবতারণা করার চেষ্টা করেছে। সবগুলো বিষয় উনি যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবে বলবো না, তবে কয়েকটা বিষয় ওনার সাথে আমার সম্পূর্ণ একমত আছে। সেটা হচ্ছে আজকে যে সহিংসতা, যে পরিস্থিতি, যে আশঙ্কার মধ্যে আমরা আছি, যে পরিস্থিতিতে প্রতিদিন মানুষ প্রতি সেকেন্ড অতিক্রম করছে, এখান থেকে আমরা মুক্তি চাই উইদাউট এনি ফার্দার ডিলে। একটা সেকেন্ডও এর মধ্যে আমরা কেউ থাকতে চাই না। এবং তিনি প্রধানত এর জন্য দায়ী করেছেন রাজনীতিবিদদেরকে। নিশ্চিতভাবে আমিও ওনার সাথে এই বিষয়ে একমত যে রাজনীতিবিদরাই আসলে প্রধানত দায়ী। তবে রাজনীতিবিদরা একমাত্র দায়ী নাই, আমি আপনি আমাদের প্রত্যেকেরই নিশ্চয়ই কোনো না কোনোভাবে এর প্রতি দায়িত্ব আছে। তবে ওনার বক্তব্য শেষ পর্যন্ত এসে আমি যেটুকু বুঝতে পারলাম সেটা হচ্ছে উনি শুধুমাত্র একটা পক্ষের রাজনীতিবিদদেরকে দায়ী করছেন। পূর্ণাঙ্গভাবে যদি রাজনীতিবিদদেরকে উনি এটার জন্য দায়ী করতেন তাহলে আমার মনে হয় আমাদের আজকের আলোচনাটা খুব ইতিবাচকভাবে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারতাম। তবে আমি কয়েকটা বিষয় একটু সাধারণভাবে বলি। আমাদের তিনি বলেছেন যে অগ্নিদগ্ধ মানুষ, প্রতি মুহূর্তে আমরা এই বার্ন ইউনিট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় অগ্নিদগ্ধ মানুষের কথা দেখি। টেলিভিশনের পর্দায় অগ্নিদগ্ধ মানুষের চেহারা দেখি, পেট্রোল বোমা মারা হয়, বাসে মারা হয়। হ্যাঁ, তবে শুধুমাত্র অগ্নিদগ্ধ মানুষের চেহারায় যে টেলিভিশনের পর্দায় দেখা যায় বা তারাই যে শুধুমাত্র আছে তা কিন্তু নয়। এর বাইরেও হত্যাকাণ্ডের শিকার, নৃশংসতার শিকার, সন্ত্রাসের শিকার আরও অনেকভাবেই হয়। আমি সেই প্রসঙ্গে দু একটা কথা বলতে চাই। আপনি লক্ষ্য করুন, এর আগের কথা যদি বাদও দেই, গত কয়েকদিন পর্যন্ত আপনি এই যাদেরকে হত্যা করা হয়েছে, শুধুমাত্র বন্দুকযুদ্ধের নামে যাদেরকে হত্যা করা হয়েছে, গত ৩-৪ দিন পর্যন্ত আমি যতটুকু জানি অন্ততপক্ষে পত্রিকা পাতায় দেখেছি ৪-৫ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। বলা হচ্ছে যে বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছে। এক, আপনাকে আরেকটা জিনিস দৃষ্টি আকর্ষণ করছি, চাঁপাইনবাবগঞ্জে যেটা হচ্ছে যৌথ বাহিনীর নামে সে ধরনের এক ধরনের অভিযান চলছে। আমি কয়েকদিন আগে পত্রিকায় একটা ছবি দেখলাম। ছবিটা হচ্ছে কি, এটা আমাকে 1971 সালের কথা স্মরণ করিয়ে দিল। 71 সালে এদেশের মানুষ তার যা কিছু সম্বল ছিল, একটা পলায়নপর মানুষের ছবি প্রায় আমরা পত্রিকায় দেখি 71 সালকে রেফারেন্স হিসেবে। ঠিক একই ধরনের একটা ছবি আমরা কয়েকদিন আগে একটা পত্রিকায় দেখেছি। সাধারণ মানুষ তার যা কিছু আছে তা কিছু নিয়ে শুধুমাত্র পলানোর মধ্যেই আছে। কি কারণে? যৌথ বাহিনীর যে অভিযান সেখানে চলছে, যৌথ বাহিনীর অভিযানের সাথে সেখানে যুক্ত হয়েছে ক্ষমতাসীন রাজনৈতিক দল, যারা রাজনৈতিক দলের লোকগুলো তাদের সাথে যুক্ত হয়ে এখানে ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে তাদের, এরকম একটা পরিস্থিতি। সুতরাং আপনি যে সহিংসতার কথা বলছেন, যে এই অগ্নিদগ্ধ মানুষের কথা বলছেন, তার সাথে সাথে আরো কতগুলো চেহারা আমাদেরকে মনে করতে হবে। চেহারা করতে হয় গুলিবিদ্ধ মানুষের চেহারা। সেই পরিবারগুলোর কথা আমাদেরকে চিন্তা করতে হবে, যাদের আত্মীয় স্বজন, যাদের নিকটজনকে গুম করা হয়েছে, যাদের আত্মীয় স্বজন নিকটজনকে খুন করা হয়েছে, এবং এই কাজটা চলেছে বছরের পর বছর। আপনি দেখুন যে এই ধরনের যে সহিংস রাজনীতি বা রাজনৈতিক সহিংসতার শিকার যারা হচ্ছে তাদের দিকে যদি আমরা লক্ষ্য করি, আপনি মোটা দাগে কয়েকটা জিনিস আপনি তাদের চরিত্র দেখেন তাহলে কতগুলো। এর সাথে এই সহিংসতার শিকার হচ্ছে সাধারণ মানুষ, নিশ্চিতভাবে সাধারণ মানুষ শিকার হচ্ছে। এটার সাথে সহিংসতার শিকার হচ্ছে কি প্রধানত বিরোধী রাজনৈতিক দলের, প্রতিনিয়ত বিরোধী রাজনৈতিক দলের সদস্য যারা, তারা এই সহিংসতার শিকার হচ্ছে। আমি লক্ষ্য করলাম ইদানিং সেটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও শিকার হচ্ছে। বিরোধী দলের রাজনৈতিক দলে যারা, রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতা নেত্রীরাও এই ধরনের সহিংসতার শিকার হচ্ছে। আমি নাম হিসেবে উল্লেখ করছি, কদিন আগে রিয়াজ রহমানের উপর যে হামলা হয়েছে, যে আপনার এই সাবিউদ্দিন আহমেদের উপর যে হামলা হয়েছে, এই সবগুলো হামলার প্রকৃতি যদি আপনি খেয়াল করেন তাহলে আপনি লক্ষ্য করবেন যে কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠী এই হামলা করছে বলে আমরা যে একটা প্রিকনসিভড একটা নোশন নিয়ে যে আলোচনাটা শুরু করি, তার সাথে আসলে বাস্তবতার খুব একটা কিন্তু মিল নেই। আপনি লক্ষ্য করুন যে সাবিউদ্দিন আহমেদ
অথবা আপনি রিয়াজ রহমান, তাদের উপর যে হামলাটা হয়েছে, হামলা যে প্রকৃতি আপনি লক্ষ্য করুন, শমশের মবিন চৌধুরী, তাদের উপর যে হামলা হয়েছে, আজকে যে ছাত্র দলের 2 জন 3 জন 4 জন ছাত্রের উপর যেভাবে হামলা করা হয়েছে, আপনি যদি কত কি বিভৎসতার চিত্রটা আমি আপনাকে বলি। একজন ছাত্র দলের নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে, তার শরীরে গুলি লেগেছে 20টা 17টা, 19টা এবং 17টা, একজনের গায়ে 17টা, আরেকজনের গায়ে হচ্ছে 19টা গুলি। তাহলে আপনি একটু লক্ষ্য করুন যে 20টা গুলিবিদ্ধ একজন তরুণের চিত্র, আর একটা হচ্ছে পোড়া দাগের অগ্নিদগ্ধ একজন তরুণের চিত্র, মরদেহ। এই দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। পার্থক্যটা কোন জায়গায়? এটার যে সহিংসতার যে মাত্রা নিয়ে কোনো প্রশ্ন নাই। আমি প্রথমেই বলেছি যেগুলো অত্যন্ত ঘৃণিত কাজ এবং এই মুহূর্তে সেগুলো বন্ধ হওয়া প্রয়োজন। কিন্তু আপনি লক্ষ্য করুন, কিছু কিছু সহিংসতা আছে, আমরা নিশ্চিতভাবে জানি এই সহিংসতাগুলোর সাথে কারা জড়িত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কিছু সদস্য এর সাথে জড়িত। আমরা নিশ্চিতভাবে জানি যে ক্ষমতাসীন রাজনৈতিক দলের কিছু কিছু ব্যক্তিবর্গ এর সাথে জড়িত। এটা আমরা নিশ্চিতভাবে জানি, পত্রপত্রিকার মাধ্যমে এটা আমরা লক্ষ্য করি। এখানে আমাদের একটা বড় ধরনের প্রশ্ন আছে, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা বা সরকার পরিচালনা যারা করেন, তারা এই দেশের নাগরিক, এই দেশের সরকার পরিচালনা করেন, এই দেশের মানুষের অর্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেতন হয়, এবং তারা যে বুলেটটা কিনেন, যে রাইফেলটা কিনেন, এই দেশের সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায় সেটা কিনেন। এবং নিশ্চিতভাবে এই বন্ধ করা প্রয়োজন। নিশ্চিতভাবে দে আর ট্রেন্ড ফোর্সেস। ট্রেন্ড ফোর্সের কাছ থেকে মানুষ কখনো এই জিনিসটা প্রত্যাশা করে না। ঠিক একইভাবে যারা এই পেট্রোল বোমা মারছে, কারা মারছে, এই জিনিসটা নিশ্চিতভাবে খুঁজে বের করার দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আমার আপনার তো সেই এক্সপার্টাইজ নাই, আমরা তো জানি না কারা এই কাজগুলো করছে। নিশ্চিতভাবে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তির আওতায় আনা একটা বড় ধরনের কাজ, কিন্তু সেই কাজটা করবে কারা? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু দুঃখের সাথে আমাদেরকে বলতে হয়, তারা যে এই জিনিসটা করতে পারবে নির্মোহভাবে, সঠিকভাবে আইনের প্রয়োগ করে, শুধুমাত্র যারা এই সন্ত্রাসের সাথে জড়িত, রাজনৈতিক সহিংসতার সাথে জড়িত, তাদেরকে খুঁজে বের করে আইনের কাছে সোপর্দ করবে, তাদের প্রতি যে আস্থা, সেই আস্থাটা মানুষের মধ্যে নেই। প্রধান কারণ তার একটা সাম্প্রতিক সময়ে আপনি 3 বাহিনীর প্রধান, 3 বাহিনী বলতে আমি বুঝাচ্ছি বিজেপি, পুলিশ এবং এই র্যাব, এই 3টা বাহিনীর প্রধান যারা, প্রধানের যে বক্তব্য, প্রধান নয় বোধহয়, আপনি ডিএমপি কমিশনারের বক্তব্য। আমি পুলিশ প্রধানের কথা বলছি। পুলিশ প্রধান তিনি ঢাকার বাইরে রংপুরে একটা বক্তব্য রেখেছেন। যে বক্তব্যটা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি, তারপর আমাদের মধ্যে এই প্রত্যয় আর থাকে না যে আইনের নির্মোহভাবে আইনের প্রয়োগ করে যারা শুধুমাত্র অন্যায় করছে, যারা এই সন্ত্রাসের সাথে জড়িত, এই সহিংসতার সাথে জড়িত, তাদেরকে খুঁজে বের করে আইনের যথাযথ প্রয়োগ করে শাস্তির ব্যবস্থা করবে, এই আস্থা সাধারণ মানুষের মধ্যে তখন আর থাকে না। এই যখন বাস্তবতা, তখন আমি আপনার সাথে সম্পূর্ণভাবে একমত একটা জায়গায়, সেটা হচ্ছে এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, এবং এটার জন্য রাজনীতিবিদরা দায়ী। তবে শুধুমাত্রই যে রাজনীতিবিদরা, এক পক্ষের রাজনীতিবিদদেরকে আপনি দায়ী করলেন, শুধুমাত্র এক পক্ষের রাজনীতিবিদ নয়, সকল রাজনীতিবিদরাই দায়ী। এবং কারো হয়তো দায়িত্ব একটু বেশি, আপনি যেমনটি বলছিলেন, কারো হয়তো 80%, কারো হয়তো 20%। তবে শুধুমাত্র যে রাজনীতিবিদরা তা কিন্তু নয়, রাজনীতিবিদদের বাইরেও লোকজন এর সাথে জড়িত আছে, যারা ক্ষমতা এবং ক্ষমতার চারপাশে বেষ্টিত অবস্থায় আছেন, তারা অনেকেই এর সাথে জড়িত আছেন বলে ধারণা। আমি এরপর সুভাষ সিংহ রায় আরো কয়েকটা, আমি খুব ডিটেলস বলবো না, খুব সহজভাবে কয়েকটা কথা বলি। উনি বলছেন যে তারেক রহমান সাহেবের যে বক্তব্য, উনি প্রথম আলোর একটি জরিপের কথা উল্লেখ করেছেন, প্রথম আলোর জরিপের কথা বলছেন, উনি ওই বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবেই উনি বলছেন, আমি নিজে ব্যক্তিগতভাবে যে কোনো মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছেন, অথবা আমাদের সিনিয়র জাতীয় রাজনৈতিক নেতা যারা আছেন, তাদের সম্পর্কে কোনো প্রকার কটূক্তি করার ক্ষেত্রে আমি সবসময় এটার বিরোধিতা করি, এবং আমি মনে করি তারা শ্রদ্ধেয় ব্যক্তি, তাদের সবসময় শ্রদ্ধা করা প্রয়োজন। যে প্রতিক্রিয়াটা আমার বন্ধু এর আগেও দেখিয়েছে এবং আজকেও দেখিয়েছে, না এই প্রতিক্রিয়াটা উনি যদি আগে দেখাতেন, যখন তারেক সাহেবের পিতা, যিনি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন এবং এদেশের রাষ্ট্রপতি ছিলেন, এবং তার সম্পর্কে বিভিন্ন সময়ে তার রাজনৈতিক প্রতিপক্ষরা প্রতিনিয়ত যে বক্তব্যগুলো প্রদান করেছে এবং তাকে উত্তেজিত করবার যে অপচেষ্টা সবসময় করেছে, সেই সময় একজন শিক্ষিত বিবেকবান মানুষ হিসেবে আমার বন্ধু সুভাষ সিংহ রায় এবং তার মতো ব্যক্তিরা আজকে যে প্রতিক্রিয়াটা ওনারা প্রদর্শন করছেন, তার চেয়ে যদি 100 ভাগের 1 ভাগ প্রতিক্রিয়া যদি সেদিন ওনারা প্রদর্শন করতেন, তাহলে আজকের এই কঠিন পরিস্থিতির মুখোমুখি আমাদের হতে হতো না। তারপর আমি একটা কথা বলি, সেটা হচ্ছে
তারেক সাহেব যে কথাটাই বলেছেন তার প্রতিক্রিয়া হিসেবে সব প্রকার সভা সমাবেশ বন্ধ করে দেওয়া হবে, মানুষের যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকার চর্চা করার কোনো সুযোগ দেওয়া হবে না, এটি কোনোভাবেই কাম্য নয়। আপনি একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে আসলে এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, পরিস্থিতিটা হঠাৎ করে কেন তৈরি হলো? আসলে কি পরিস্থিতিটা হঠাৎ করে তৈরি হয়েছে? আসলে পরিস্থিতিটা হঠাৎ করে তৈরি হয় নাই। এরকম একটা পরিস্থিতি যে তৈরি হবে, এরকম বলতে আমি বোঝাচ্ছি যে রাজনীতিতে এরকম একটা যে সহিংস অবস্থা না হলেও রাজনীতিতে উত্তপ্ত হয়ে উঠবে, এরকম একটা স্পেকুলেশন গত 1 বছর 1.5 বছর পর্যন্ত আমরা আমরা বলছিলাম। আপনি নিশ্চয়ই নিজেও ফিল করছিলেন এরকম একটা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হতে পারে। তার কারণ হচ্ছে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হবার যে মূল কারণ, সে কারণটা বিদ্যমান আছে। যে সমস্যা যে ছিল সেই সমস্যাটার সমাধান করা হয় নাই। আমি মনে করি বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তারা একটা চমৎকার সুযোগ পেয়েছিল গত 1 বছর। যে 5 জানুয়ারি যে প্রশ্নবিদ্ধ যে নির্বাচনটা হয়েছিল, যে প্রশ্নবিদ্ধ নির্বাচনের ফলে যে অস্বাভাবিক ধরনের সরকার, অনৈতিক ধরনের যে সংসদ এবং সরকার যেটা তৈরি হয়েছিল, সেই লিগেসি আওয়ামী লীগের মতো একটা দল কেন ক্যারি করবে? তাদের তো এই লিগেসি ক্যারি করবার কথা নয়। আওয়ামী লীগ তো একটা স্বাভাবিক নির্বাচনের মধ্যে দিয়ে 5 বছর জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় থাকবে। আওয়ামী লীগ কেন জনগণের ম্যান্ডেট ছাড়া 5 বছর ক্ষমতা থাকবার আকাঙ্ক্ষা পোষণ করবে? এটা তো আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলের কাছ থেকে প্রত্যাশা করে না। তারা একটা বড় ধরনের সুযোগ পেয়েছিল গত 1 বছর, এবং আমি মনে করি আমি এই একটা জায়গায় বিরোধী রাজনৈতিক দলকে আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই এবং একই সাথে তাদেরকে কৃতিত্ব দিতে চাই। তারা 1 বছর অত্যন্ত চমৎকারভাবে পজিটিভ রাজনীতি করেছে, ইতিবাচক রাজনীতি করেছে। ইতিবাচক রাজনীতি করে তারা সরকারকে সুযোগ দিয়েছে যে সরকার নিজ উদ্যোগে যে ক্ষতটা তৈরি হয়েছে সে ক্ষতটা নিজ উদ্যোগে সারিয়ে তুলবে। সরকার নিজ উদ্যোগে সে ক্ষতটা সারিয়ে তোলা নাই, বরঞ্চ বড় ধরনের আরেকটা সমস্যা তৈরি করেছে। সেটা হচ্ছে কি, 5 জানুয়ারি নির্বাচনটা কেন হয়েছে এটা আমরা প্রত্যেকে বুঝি। এই অস্বাভাবিকতা কেন হয়েছে? তার আগে যে খুব ইচ্ছাকৃতভাবে সংবিধান সংশোধন করা হয়েছে। ঠিক আছে, 5 জানুয়ারি একটা নির্বাচন হয়েছে, আমরা সংবিধান আপনি সংশোধন করেছেন, আমরা ধরে নিচ্ছি সংশোধনটা এই কারণে করেছেন যে আপনি চান যে ক্ষমতাসীন অবস্থায় যে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে, আপনি এটা প্রমাণ করতে চান। কিন্তু লক্ষ্য করুন, 5 জানুয়ারি নির্বাচন এবং তার পরবর্তীতে যতটা নির্বাচন হয়েছে তার সবগুলোতে একটা জিনিস প্রমাণিত হয়েছে যে আপনি যে আকাঙ্ক্ষার কথা প্রথমে বলেছিলেন যে ক্ষমতাসীন দলীয় সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন হতে পারে, সেই আপনার আকাঙ্ক্ষা বাস্তবে প্রতিফলিত হয় নাই। বরঞ্চ দেখা গেছে যে আপনি আসলে যেটা করেছেন, সরকার আসলে যেটা করেছে সেটা হচ্ছে একটা নীল নকশা করেছে, যার মধ্যে দিয়ে এমন ধরনের একটা নির্বাচন হবে যার মধ্যে দিয়ে শুধুমাত্র ওই সরকারি ক্ষমতায় ফেরত আসবে। শুধু তাই না, দেখুন 5 জানুয়ারির পরে, নির্বাচনের পরে এই ক্ষতচিহ্নটা মিটিয়ে ফেলবার একটা সুযোগ তৈরি হয়েছে। সুযোগটা না নিয়ে যেটা করা হয়েছে, মানুষের কাছে প্রতি মুহূর্তে একটা মেসেজ দেওয়া হয়েছে। মেসেজটা হচ্ছে কি, আমি যেভাবে 5 জানুয়ারি নির্বাচন যেভাবে করে থাকি না কেন, আমি 5 বছর ক্ষমতায় থাকবো এবং এই নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। এক। দ্বিতীয় যেটা করা হচ্ছে সেটা হচ্ছে শুধু তাই না, 2019 সালে যে নির্বাচনটা হবে, আমি 2005 সালে যে 2014 সালে যে নির্বাচনটা করেছি, 5 জানুয়ারি যে নির্বাচন করেছি, একইভাবে আমি সে নির্বাচনটাও করব এবং এইভাবে আমি 2041 সাল পর্যন্ত আমি এইভাবে একটা নির্বাচন করে থাকবো। তার মানে হচ্ছে কি, সাধারণ মানুষের কাছে আপনি ক্ষমতার পরিবর্তনের, জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবার জন্য যে স্বাভাবিক একটা আকাঙ্ক্ষা মানুষের, সে আকাঙ্ক্ষাটা কোনোভাবে বাস্তবায়িত হওয়ার কোনো সুযোগ আপনি রাখেন নাই। সমস্যার মূল কারণটা হচ্ছে এখানেই। মানুষের মধ্যে বড় ধরনের যে ক্ষোভ তৈরি হয়েছে, ক্ষোভ তৈরি হওয়ার প্রধান কারণ হচ্ছে আপনি বলবেন, কিন্তু প্রশ্ন যেটি আমি যোগ করে দিতে চাই সেটি হচ্ছে যে সংকট আদৌ আছে কিনা। আপনার কাছে কি মনে হয় যে দেশে আসলেই কোনো সংকট আছে কিনা? আর যদি থেকে থাকে সেটি আইন শৃঙ্খলা জনিত না রাজনৈতিক? আমরা রাজনীতিবিদদের অনেকের কথাবার্তা সেটি কিন্তু বোঝা যায় না যেটি এই সংকট কি রাজনৈতিক সংকট না আইন শৃঙ্খলা জনিত সংকট। আমি সুকুমার আর কবিতা আবার বলছি, মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব। তার আমার বন্ধু কিন্তু জবাব দেননি। তার তৃতীয় লাইনে আছে যে অমন ধারা ধমক দিলে কেমন করে শিখবো সব। আমরা কিন্তু ধমকের মধ্যে আছি, সব দিক থেকে আমরা ধমক খাচ্ছি। বাংলাদেশের মানুষ ধমকের উপরে আছে। এই মাটির কিন্তু একটা ঐতিহ্য আছে। 1600 খ্রিস্টাব্দে যখন জিওদার্নো ব্রুনোকে, মহাকাশ বিজ্ঞানী, তুমি আমার বন্ধু, বিজ্ঞানের একজন কৃতি ছাত্র, মহাকাশ বিজ্ঞানীকে যখন ইতালিতে পুড়িয়ে মারা হচ্ছে, তখন ঠিক সেই সময়টাতে এই মাটিতে সম্রাট আকবর দিনে এলাহি কায়েম করছে। সকল ধর্ম মিলে একটি, সকল বর্ণ মানুষের নিয়ে একটি ধারার সৃষ্টি করবার চেষ্টা করছে। এই মানুষ পুড়িয়ে হত্যা করার সংস্কৃতি বাংলাদেশে 1971 সালের মুক্তিযুদ্ধের সময় এই
আজকে যারা যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে তারাই কিন্তু বাংলাদেশে ইন্ট্রোডিউস করেছে। আমার হাতে একটি বই আছে, যে বইটা অতি সম্প্রতি বেরিয়েছে, এপিজে আব্দুল কালাম, যিনি ভারতের সাবেক রাষ্ট্রপতি ছিলেন, বিয়ন্ড 2020 এবং এই ভিশন ফর টুমরোস ইন্ডিয়া। এখানে একটা অধ্যায় আছে, লার্নিং ফ্রম মিসড অপরচুনিটিস। এতক্ষণ ধরে প্রফেসর মামুন যেগুলো বলে গেলেন, আপনি সেই, আমি সাধক কবি সেই লালন শাহের মতো করে বলতে ইচ্ছে করে যে সময় গেলে সাধন হবে না। আপনি 5 তারিখের নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণ করবার জন্য যত কিছু করবার সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এমনকি তারাঙ্ক সাহেব যখন বাংলাদেশে আসলেন মধ্যস্থ করবার জন্য, 2 সাধারণ সম্পাদক যখন বসলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এবং ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন বসলেন, তখন কিন্তু এক পর্যায়ে প্রায় 95% কিন্তু একমত সৃষ্টি হয়েছিল যে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখেই নির্বাহী ক্ষমতাকে বাদ দিয়ে তার অধীনে নির্বাচন হবে। এবং বেগম খালেদা জিয়াও কিন্তু নিমরাজি ছিলেন। ওই যে বিলেত থেকে যে ফোনটা আসে, এই ফোনটাই কিন্তু রাজনীতিটা গড়বড় করে দেয়। এবং বিএনপির রাজনীতির ভিতরে আমি প্রফেসর মামুন আমার প্রারম্ভিক বক্তৃতা মন দিয়ে শুনেছে কিনা আমার একটু সন্দেহ হয়ে গেছে। আমি সব রাজনীতিবিদদের কথাই বলেছি। এই রাজনীতিবিদরা ব্যর্থ হলে দেশের পরিস্থিতি কতটুকু দাঁড়ায় সেটা আমরা এখন মর্মে উপলব্ধি করছি। আর জনগণের ম্যান্ডেটের কথা প্রফেসর মামুন বলছেন। এখানে বলা হয় যে অনেকগুলো সিট, প্রায় 150-এর উপর সিট বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে। এই মাত্র কয়েকদিন ঠিক না 2 মাস আগে আমেরিকার সিনেটে নির্বাচন হয়েছে, 24 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। ওখানে কি কেউ বলেছে 25% যে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হলো এই নির্বাচনটি বৈধ না? আপনি 70-এর নির্বাচন আওয়ামী লীগ যখন অংশগ্রহণ করে তখন লিগাল ফ্রেমওয়ার্কের অধীনে নির্বাচন হয়েছিল। যে কোনো সময় নির্বাচন প্রক্রিয়া ফলাফল বাতিল হয়ে যেতে পারে। মওলানা ভাসানীর ন্যাপ এই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান তখন যেটা ছিল 2 ভাগে, 2 দলের 2 অংশেই 3য় বৃহত্তম দল ছিল, তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেনি। কেউ কি তখন বলেছে নির্বাচনটি অবৈধ হয়েছে? আমি 1955 সালের 25শে আগস্ট করাচিতে দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ পাকিস্তান একটা ডিবেট হয়েছিল। সেই ডিবেটে শেখ মুজিবুর রহমান, কিন্তু মিস্টার রয় আপনি বলবেন, জাস্ট আমি একটু ইন্টারাপ্ট করি, 1986 সালে যে নির্বাচন হয়েছে বা 1988 সালে, 86টা বাদ দিলাম, 86তে আওয়ামী লীগ অংশ নিয়েছিল, 88তে কিংবা 1996 সালের 15 ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছিল, আওয়ামী লীগ নিজেও সেই নির্বাচনগুলো গ্রহণযোগ্য হয়নি বলেছে। না, সেই বক্তব্যগুলো তো আছেই। এই বক্তব্যগুলো রাজনীতিতে অস্বাভাবিক। আমি বলতে পারি, শেষ করুন, অল্প করে শেষ করছি। সেখানে শেখ মুজিবুর রহমান তখন তো তিনি বঙ্গবন্ধু উপাধি পাননি, তিনি তার বক্তব্য শুরু করেছেন এভাবে, আমি এক লাইন শুধু বলছি, উই আর দ্য ট্রু রিপ্রেজেন্টেটিভ অফ পাকিস্তান, উই ফট ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ দ্য কান্ট্রি। এমন একটা মানুষকে আপনি বিলেত থেকে বলছেন রাজাকার। আমি যে কথা বললাম মামুন, আপনি আমার সাথে একমত হবেন, নিশ্চয়ই একমত হবেন, মানুষের বিশ্বাস এবং অনুভূতিতে আঘাত কখনো দিতে নেই। আপনি যে কথা বলছেন যে একজন সেক্টর কমান্ডারের তার সম্বন্ধে আলোচনা যারা করেন, এবং যেটা আপনি কি বলেছেন যে এটারও প্রতিবাদ হওয়া উচিত, এই প্রতিবাদটা ঠিক মতো হয় না, আপনার সাথে আমি একমত। কিন্তু 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান আপনি তাকে এইভাবে, যার নামের উপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে, এবং এইবার যে আপনি বললেন না শুধু রাজনীতিবিদরা দায়ী না, আরো অনেক শ্রেণী পেশার মানুষ দায়ী, আপনার সাথে আমি 100 ভাগ একমত। এবার যে অবরোধটি হয়েছে, সেই অবরোধটি এসেছে কিন্তু উৎসাহী কিছু সাংবাদিকদের কারণে। আপনারা সবাই লাইভ টেলিভিশন আমরা দেখেছি, বেগম খালেদা জিয়া যখন বিমর্ষ, ঠিক সেই সময় তাকে জিজ্ঞেস করা হয়েছে, এবং একবার না বেশ কয়েকবার জিজ্ঞেস করা হয়েছে, ম্যাডাম কর্মসূচি কি, অবরোধ না হরতাল? এরকম 3-4 বার জিজ্ঞেস করার পরে এক পর্যায়ে
বেগম খালেদা জিয়া বলেছে অবরোধ চলবে চলবে। আমার কি তিনি নিজেও প্রস্তুত ছিলেন না? ওই যে আপনি যে শ্রেণী পেশার কথা বললেন, দায়ী কথা বললেন, আর এই যে কৃতিত্বের কথা বলছেন, বেগম জিয়ার কৃতিত্ব গত 1 বছর ধরে তিনি বর্তমান সরকারকে সময় দিয়েছেন। আপনি 1 বছরে আপনি 11 থেকে 12টি জনসভা করেছেন ঢাকার বাইরে, এবং এই সমস্ত মহাসমাবেশে আপনি 5 তারিখের পরিবেশ উত্তপ্ত হবে সেরকম পরিবেশ তৈরি করেছেন। প্রত্যেক জায়গায় আপনি বক্তৃতা দিয়ে বলেছেন যে গতবার 2013 সালের শেষের দিকে আপনারা সার্থক হয়েছিলেন, জেলা নেতৃবৃন্দকে বলছেন, কর্মীদেরকে বলছেন, কিন্তু ঢাকা ব্যর্থ হয়েছিল, এইবার ঢাকা সফল হবে। আপনি আশকারাটা দিয়েছেন। আপনি এখন বলছেন যে এই পুরানোর পিছনে কারা দায়ী। আপনি যখনই অবরোধ এবং এই হরতালের কর্মসূচি দিয়েছেন তখনই কিন্তু এই পরিবেশ তৈরি হয়েছে। মহাত্মা গান্ধী যখন হরতালটি গুজরাটি শব্দ, যখন হরতাল উনি প্রবর্তন করেন ব্রিটিশ রাজের বিরুদ্ধে, তখন তিনি যখন মানুষের মৃত্যু হয়, অনেক মানুষের মৃত্যু হয়, তখন তিনি এই কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছিলেন। আপনি যদি মানুষের নিয়ে রাজনীতি করেন, মানুষ আপনার পক্ষে নেমে আসবেই। আপনাকে মানুষের পক্ষে রাজনীতি করতে হবে। 2013 সালের প্রায় বছরে 8টি মাস আপনি মানুষ পুড়িয়েছেন, গবাদি পশু পুড়িয়েছেন, আপনি স্কুল পুড়িয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে আপনি হত্যা করেছেন, নিরীহ শিশুকে হত্যা করেছেন, মায়ের কোলে শিশু হত্যা হয়েছে, পিতার কোলে পুত্র হত্যা হয়েছে, পুড়িয়ে মেরেছেন। আপনি ওইগুলোকে বলছেন আন্দোলন। ইঙ্গিতটা কিন্তু খুব খারাপ। এটাকেই বলছেন আপনি সফল হয়েছিলেন। আপনি যেই জনপদের কথা বলছেন চাঁপাইনবাবগঞ্জের, আমি আপনার সাথে আমি এই দ্ব্যর্থহীন কণ্ঠে আমি একমত পোষণ করে বলছি যে যারা আইন বহির্ভূত কাজ করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতরে, তাদের সাথে আমি একমত না। আমি রাজনীতিতে বিশ্বাস করি, গণতান্ত্রিকতায় বিশ্বাস করি। সেই ভলতেয়ারের বিখ্যাত উক্তি, তোমার কথা আমি মেনে নিতে না পারি, কিন্তু তোমার কথা বলার অধিকার। একটি প্রসঙ্গ এসেছে মিস্টার সুভাষ সিংহ রায়, যে এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিশ্চয়ই বা কর্তা ব্যক্তিরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলবেন, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে তারা নির্বাচন নিয়েও কথাবার্তা বলছেন, যে কবে নির্বাচন হবে কি হবে না, বা একটি 5 বছরের জন্য নির্বাচিত সরকার 5 বছরের জন্য থাকবে, এগুলো তাদের মুখে বলা মানায় কিনা বা সমীচীন কিনা তাদের বলা? না, এই কথাগুলোর সাথে আমি একমত না। তো আমি তো প্রথমেই বলে দিলাম, এই কথাগুলোর সাথে আমি একমত না। আপনি যার যেটা সেটা তাকে করতে হবে। আমি শেষ করে দিচ্ছি একেবারে আধা মিনিটের মধ্যে। আপনি যে কথা বললেন যে সরকার এই পরিস্থিতি তৈরি করেছে, আপনাকে একটু মনে করিয়ে দিই, প্রফেসর মামুন নিশ্চয় দর্শকদের স্মরণে আছে। আপনি আমার প্রশ্নের উত্তর দেননি। সংকট আছে, আপনি স্বীকার করেন? অবশ্যই সংকট আছে। সংকট রাজনৈতিক না আইনশৃঙ্খলাজনিত? দেশ যদি রাজনীতি দ্বারা পরিচালিত হয়, দেশ যদি রাজনৈতিক ভাবে যদি তার সমস্ত কিছু পরিচালিত হওয়ার যে প্রেক্ষাপট, সেখানে তো সংগঠনের রাজনৈতিক সংকট বলছেন আপনি। আমি এটা শেষ করে দিই একটু অল্প একটু। আপনি দর্শকদের যে কথা বলেছিলাম, দর্শকদেরও মনে থাকবে, ভুলে যাবার কথা নয়। এই যে পঞ্চদশ সংশোধনী নিয়ে যে জটিলতার কথা আপনি ইঙ্গিত দিলেন, আওয়ামী লীগ যখন সংবিধান সংশোধন কমিটি কিংবা সংবিধানের যে প্রণয়ন কমিটি হলো খালেদা চৌধুরীর নেতৃত্বে, সেই কমিটির কাছে আওয়ামী লীগ নিজেও যখন প্রতিনিধি দল গিয়েছিল, তারা কিন্তু দলীয় বক্তব্য রেখে এসেছিল, আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই। এবং প্রধানমন্ত্রী নিজেও বলেছিলেন। ওই তো বলছি, প্রধানমন্ত্রীর নেতৃত্বেই কিন্তু ওখানে বলা হয়েছে। কিন্তু যখন কোন উচ্চ আদালত রায় দিয়ে দেয়, এই ব্যাখ্যাটা পরবর্তীতে আবার অনেকে দিয়েছেন যে এটা রায়ের পূর্ণাঙ্গ রায় নয়, সংক্ষিপ্ত রায়। রায় কোনো অপূর্ণাঙ্গ বলতে কিছু নাই, রায়ের সমস্ত ব্যাখ্যা পরবর্তীতে আসে। আর যে অবজারভেশন দিয়েছেন, অবজারভেশন তর্কিত বিষয় না। বলা হচ্ছে সংসদ যদি চায়, ওই সংসদে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী তিনি সংসদ নেত্রীর উদ্দেশ্যে ওদিন সংসদ ছিলেন, সংসদে বলেছিলেন আসুন আমরা দুইজনে মিলে সিদ্ধান্ত নিই দেশের রাজনীতি, দেশের নির্বাচন কোন প্রক্রিয়া হবে। প্রফেসর মামুন, নিয়ম না মানানো একটা নিয়ম আছে।
জি, আপনি কোন নিয়ম ধন্যবাদ। প্রফেসর আহমেদ, আপনি বলবেন, আমি একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে এখন যারা আন্দোলন করছেন তারা এটি গ্রহণযোগ্য, বেগম জিয়ার সর্বশেষ বক্তব্য, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন, আমরা জানি তারা দীর্ঘদিন যাবত একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাইছেন, আবার সরকারের পতনের কথাও বলছিলেন যে এই সরকারকে তারা মানছেন না। তো আমি যদি ধরে নিই যে এই সরকার থাকছে না, কিংবা একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন হলো, তাতে কি বাংলাদেশের যে সংকট আমরা এই যে গত কয়েক দশক ধরে দেখছি সেই সংকটের সমাধান হবে কিনা? জিলুর ভাই, আপনার প্রশ্নটার জবাব আমি একটু ডিটেইলসে দিতে চাই, তবে তাৎক্ষণিকভাবে একটা কথা বলি, সেটা হচ্ছে মানে হয়তো একটা নির্বাচন যদি হয়তো সরকার 2019 পর্যন্ত তারা থাকতে চাইছেন, তারা থাকবেন, অথবা আন্দোলন জোরালো করে হয়তো সরকারের পতন নিশ্চিত করা যাবে, একটা নির্বাচনের মধ্যেও হয়তো বাংলাদেশকে যেতে হবে, যাবে, সেখানে হয়তো আমি ধরে নিচ্ছি যে যারা এখন ক্ষমতা আছেন তারা আসবেন না, যারা আন্দোলন করছেন তারা ক্ষমতা আসবেন, নাও আসতে পারেন, ধরে নিলাম তারাই আসবেন, সংকটের কোনো সমাধান হবে কিনা? আমি মানুষ পড়া বন্ধ হবে কিনা? আমি একটা জিনিস নিশ্চিতভাবে মনে করি, সেটা হচ্ছে যদি এই মুহূর্তে আমার বন্ধুও যে মোটা দাগে মোটামুটি আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, সেই জায়গাটা হচ্ছে আমাদের এখন যে রাজনৈতিক সংকটটা তৈরি হয়েছে, সংকটটার সূত্রপাতটা আসলে হচ্ছে পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে। সেখানে যে আমাদের নির্বাচনের একটা সুষ্ঠু পার্টিসিপেটরি ইলেকশনের যে ব্যবস্থাটা ছিল, সেই ব্যবস্থাটা বাতিল করার, ওখান থেকে কিন্তু সকল আপনাদের আজকে যে সংকটটার সূত্রপাত সেখান থেকে হয়েছে। এখন আপনি যে আমি একটু বিরক্ত করি না, তার আগের থেকে কিন্তু সে জায়গায় আসছি না, আপনি এখন যে প্রসঙ্গটা বললেন, এখন যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়, যে নির্বাচনের মধ্যে সবাই যদি পার্টিসিপেট করে, সেখানে নির্বাচন যদি সুষ্ঠু হয়, অংশগ্রহণমূলক হয় এবং নিরপেক্ষ হয়, তাহলে সকল সমস্যার সমাধান হবে কিনা? আমি নিশ্চিতভাবে বলি সকল সমস্যার সমাধান হবে না, তবে সকল সমস্যার সমাধানের সূত্রপাতটা হবে। নাকি আবার নতুন কোন জটিলতা সেটা সূত্রপাতটা কিভাবে? তবে আমরা যদি সকল সমস্যার সমাধান করতে চাই, আপনি যদি দেখেন পঞ্চদশ সংশোধনীর কথা বললেন, সেটি একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছে তারা সেই সংকট, আপনার ভাষায় আপনি সংকট বলছেন, তার আগে যারা 2001 এর ইলেকশনে জিতেছেন তারা 2005-06 একটা সংকট তৈরি করেছেন, যার ফলে আসলে 3 মাসে সরকারকে 2 বছর থাকতে হয়েছে। এক্স্যাক্টলি। সুতরাং ক্ষমতায় গেলেই যে তিনি সবকিছু হবে, নতুন কোন সংকট তৈরি করবেন না তার কোনো গ্যারান্টি নেই। নতুন সংকট যাতে তৈরি না হয়, আমাদের এখনকার যে সংকটগুলো আছে এই সংকটগুলো থেকে যদি আমরা উত্তরণ করতে চাই, আমি মনে করি নির্বাচনের মধ্যে দিয়ে, সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে প্রক্রিয়াটা শুরু হবে। তবে সে প্রক্রিয়াটা যদি চূড়ান্ত করতে হয়, সুষ্ঠু নির্বাচনের সাথে সাথে আরো অনেকগুলো বিষয়ে সকল রাজনৈতিক দলকে একটা সমঝোতা, নির্বাচনের আগে না পরে, সেটা নির্বাচনের আগে হতে পারে, নির্বাচনের আগে হওয়াটা ওয়াইজ। কারণ আমাদের অভিজ্ঞতা বলে নির্বাচন হয়ে যাওয়ার পর অনেক রাজনৈতিক দল শুধুমাত্র ক্ষমতাসীন হবার পর তার নিজের ক্ষমতাটাই শুধু দীর্ঘায়িত করার চেষ্টা করে, ক্ষমতা যাওয়াটাই এবং ক্ষমতা থাকাটাই হচ্ছে তাদের কাছে প্রধান হয়ে দাঁড়ায়। সুতরাং এটা যদি নির্বাচনের আগে হয় তাহলে সবচেয়ে ভালো। আচ্ছা, আমার বন্ধুর কয়েকটা কথা আমি একটু একটা করে বলি, একটু যদি আমাকে একটু আপনি দয়া করে সুযোগ দেন। সেটা হচ্ছে যে উনি বলছিলেন যে সাম্প্রতিক সময়ে যে আন্দোলনটা হচ্ছে, তিনি বলছেন যে এই বেগম খালেদা জিয়াকে আসলে সাংবাদিকরা অনেকটা মুখেই তুলে দিয়েছিল এই যে অবরোধের কর্মসূচিটা। না, দেখুন, আমি সেদিনের এটা নিজে দেখেছি এবং তারপর থেকে আজ পর্যন্ত এই আন্দোলনটা আমরা যারাই প্রত্যক্ষ করেছি, আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে বিএনপিকে এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে অত্যন্ত শান্ত অথচ দৃঢ়। কি কারণে শান্ত এবং দৃঢ়তার সাথে? তারা জানে যে হোয়াট দে আর ডুইং, তারা জানে যে সামনে তারা কোন জায়গায় আন্দোলনটাকে নিয়ে যেতে চায় এবং তারা এই আন্দোলনটাকে কি অ্যাচিভ করতে চায়। এই বিষয়ে বিএনপিকে খুবই কনফিডেন্ট মনে হয় এবং খুবই কমিটেড মনে হয়। এই কনফিডেন্স লেভেলটা অ্যাটলিস্ট আমি এবং এদেশের সাধারণ মানুষ, আমি লাস্ট ফিউ ইয়ার্সে বিএনপির মধ্যে এতটুকু কমিটমেন্ট, মানে এই রাজনীতিতে, তার আন্দোলনে এবং এতটুকু দৃঢ়তা আমি মনে হয় খুব কমই দেখেছি। সুতরাং আমরা যদি বলি যে এটা আসলে অন্য কারো কথায় এই আন্দোলনের সূত্রপাত হয়েছে, আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি কথাটা বোধহয় প্রপার জাস্টিফিকেশন নাই, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আচ্ছা, এবার আসেন আন্দোলনের একটা কথা সবসময় বলা হয়, এই আন্দোলনের সাথে জনগণের সম্পৃক্ততা আছে কিনা একটা বলা হয়, আরেকটা বলা হয় আন্দোলনের সাথে জনগণের প্রতি আস্থা নাই বলে এই সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে। আমি আগে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে সন্ত্রাসী কার্যক্রমকে আমরা সবাই নিন্দা করি এবং আমরা নিশ্চিতভাবে জানি না যে কারা এই সন্ত্রাসী কার্যক্রমগুলো করছে। আমরা এখনো সরকারের উপর আস্থা থাকুক অথবা না থাকুক, আমাদের তো সরকার, আমাদের তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের তো কোনো উপায় নাই, আমাদের তাদের উপরই আস্থা রাখতে হবে। তাদের প্রতি শুধু আমাদের আহ্বান,
তারা নিরপেক্ষভাবে আইনের যথাযথ প্রয়োগ করে কারা এই সন্ত্রাসের সাথে জড়িত তারা বের করবে। একটা ভালো দিক হচ্ছে বিএনপির পক্ষ থেকে, 20 দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে তারা নিশ্চিত করতে চেষ্টা করেছে যে এই সন্ত্রাস সহিংসতার সাথে তাদের কোনো সম্পর্ক নাই, এবং তারা বরঞ্চ সরকারকে আহ্বান জানিয়েছে আপনারা এদেরকে অ্যারেস্ট করুন, তাদেরকে শাস্তির আওতায় আনুন এবং আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমি মনে করি দিস ইজ ভেরি 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 পজিটিভ অ্যাটিটিউড ফ্রম দেয়ার পার্ট। আচ্ছা, সুতরাং আমরা যদি এই অংশটুকু বাদ দেই তাহলে আন্দোলনের জনগণের সম্পৃক্ততা আছে কি নাই এই প্রসঙ্গটা আসলে আমি এক কথায় যদি এর জবাব বা আমি নিজে যেভাবে ফিল করি সেটা হচ্ছে একটা রাজনৈতিক দল বা একটা রাজনৈতিক জোট গত 15-20 দিন একটা রাজনৈতিক কর্মসূচি পালন করছে এবং করতে পারছে, এটাই সবচেয়ে বড় প্রমাণ এই রাজনৈতিক কর্মসূচির প্রতি সাধারণ মানুষের একনিষ্ঠ সমর্থন আছে। এক। দুই, আপনি লক্ষ্য করুন, আপনি যে রাজনৈতিক কর্মসূচির প্রথম যেদিন শুরু হয়েছিল অবরোধ এবং হরতাল, সে থেকে শুরু করে আজ পর্যন্ত যদি আপনি কল্পনা করেন তাহলে দেখা যাবে প্রতিদিনই এই অবরোধ কর্মসূচির সমর্থনে আমি অবরোধ কর্মসূচির যে ইন্টেন্সিটি, মানে অবরোধ কর্মসূচিতে কি হয়, সাধারণ মানুষ সাধারণত গাড়ি ঘোড়া বের করে না, দূরপাল্লার গাড়ি চড়ে না, ট্রেন চড়ে না, তারপর নৌ পরিবহন এর কোনো কিছু থাকে না। প্রথম দিন থেকে যদি এই পর্যন্ত আপনি লক্ষ্য করুন, যতই দিন গিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা তত বেড়েছে, কিন্তু সাধারণ মানুষ তত বেশি নির্মোহ থেকেছে এই আন্দোলন কর্মসূচির প্রতি অনুগত থেকে। আমি কি কথাটা প্রপারলি বুঝতে পারলাম? আমি বোধহয় কথাটা আরেকবার বলি। সাধারণ মানুষের সমর্থন তার অনেক বেশি হয়েছে যত দিন গিয়েছে। কিভাবে প্রমাণিত হয়েছে? প্রমাণিত হয়েছে এভাবে যে সাধারণ মানুষ তত বেশি এর সাথে সম্পৃক্ত হয়েছে। এখন আপনি হয়তো বলবেন যে সাধারণ মানুষের সম্পৃক্ততার প্রমাণ কি? সাধারণ মানুষ কি ঘর থেকে বের হয়ে আসছে? এখন এই সম্পৃক্ততার প্রমাণ, এটা যদি আমি 20 বছর আগে বা 25 বছর আগে একটা রাজনৈতিক কর্মসূচিতে সাধারণ মানুষ যেরকম ঘর থেকে বের হয়ে আসতো, আজকে যদি আমি একইভাবে চিন্তা করি যে সাধারণ মানুষ একইভাবে ঘর থেকে বের হয়ে আসবে, তাহলে আমার মনে হয় এটি ঠিক নয়। আমার ব্যক্তিগতভাবে মনে হয় মানুষ যত দিন যাচ্ছে মানুষ তত বেশি মানসিকভাবে সম্পৃক্ত হয়ে পড়ছে এই আন্দোলনের প্রতি, এবং মানুষের মধ্যে এক ধরনের ধারণা তৈরি হয়েছে নো ম্যাটার হোয়াট কামস এটার একটা চূড়ান্ত ফয়সালা হয়ে যায়। এইভাবে মানুষ চায় না যে গত বছর একবার আমাদেরকে একই ধরনের আন্দোলনের মধ্যে দিয়ে যেতে হয়েছে, কিন্তু আমাদের যে সমস্যাটা ছিল সমস্যা থেকে গিয়েছে। আবার এখন আমরা আরেকটা ধরনের আন্দোলন শুরু করেছি, আন্দোলন 2 দিন পরে আবার বিএনপির প্রতি মানুষের এক ধরনের ছিল যে বিএনপি কোনো আন্দোলন করতে পারছে না, আমাদের যে ভোটাধিকার যে নিশ্চিত হওয়া প্রয়োজন, আমাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপি সে ধরনের কমিটমেন্ট নাই। সুতরাং যেহেতু বিএনপি এখন কমিটেড বলে প্রতিমান হচ্ছে, সাধারণ মানুষও আস্তে আস্তে এই আন্দোলনের প্রতি মানসিকভাবে আস্তে আস্তে সম্পৃক্ত হচ্ছে। আমি মনে করি সম্পৃক্ততার যদি আপনি মাত্রার কথা চিন্তা করেন, গত বেশ কয়েকদিনে এই মাত্রার পরিমাণটা বেড়েছে। হয়তো আমরা যে স্কেলে মেজার করছি, আমরা 20 বছর আগের যে স্কেলে আমরা মেজার করছি, হয়তো আজকের স্কেলটা হয়তো ডিফারেন্ট। কিন্তু আমার ব্যক্তিগতভাবে ধারণা হচ্ছে, আপনি কয়েকদিন আগে যে হরতালটা হলো, আজকের হরতালের আগে একটা হরতাল হলো, সে হরতালে সাধারণ মানুষের সম্পৃক্ততা আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। আপনি দেখবেন, আমি তো নিজে সবসময় হরতালে বের হই, হাঁটাহাঁটি করি, আমি দেখেছি যে সাধারণ মানুষের সম্পৃক্ততা এই পরিমাণ যে কোনো প্রাইভেট কার এবং গাড়ি ঘোড়া খুব একটা আমার কাছে অন্তত চোখে পড়ে নাই খুব একটা। কিন্তু তারপরও আমি মনে করি যে সমস্যাটা এখন হচ্ছে, সে সমস্যাটা আরো গভীরতর না হয়ে যাওয়ার আগে সমস্যাটার সমাধান হওয়া প্রয়োজন। সমস্যার সমাধানের জন্য প্রধানত রাজনৈতিক দলগুলোকেই উদ্যোগ নিতে হবে। আচ্ছা, আরেকটা কথা, সেটা হলো যে সুভাষ সিংহ রায় যুদ্ধ অপরাধীদের বিচারের কথা বলেছেন। হ্যাঁ, আরেকটা হচ্ছে এই প্রসঙ্গটি কিন্তু প্রায় আসে, যখনই এই ধরনের আন্দোলনের প্রশ্ন আসে তখন এই যুদ্ধ অপরাধীদের বিচারের প্রসঙ্গটা আসে। আরেকটা বিষয় আসে, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছিলেন তাদের অবদানের প্রকৃত স্বীকৃতি আছে কি নাই, এই বিষয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে। আমি প্রথমে একটা কথা বলি নাই, সেটা হচ্ছে এটা ভোটাধিকার প্রয়োগ করা, সুষ্ঠু এবং একটা নিরপেক্ষ নির্বাচন পাওয়া এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার। এটা কোনোভাবে শর্ত সাপেক্ষ হওয়ার প্রয়োজন নাই, শর্ত সাপেক্ষ হওয়া উচিত নয়, শর্তের সাথে এর সাথে কোনো প্রকার শর্ত জুড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু তারপরও যুদ্ধ অপরাধীদের বিচার বলে একটা বিষয়, একটা বার্নিং ইস্যু আমাদের দেশে। আমি মনে করি এই বিষয়েও আলোচনা হয়ে এক ধরনের সিদ্ধান্তে আসা প্রয়োজন, এবং সেই ক্ষেত্রে বিএনপি অথবা বিএনপির পক্ষ থেকে এই বিষয়ে যুদ্ধ অপরাধীদের নির্মোহভাবে যুদ্ধ অপরাধীদের বিচারের ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে সাপোর্টই থাকবে বলে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়। কারণ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি একজন সেক্টর কমান্ডার, মুক্তিযোদ্ধার দল, এবং আমার জানা মতে, ইফ আই এম নট রং, এবং এই রণাঙ্গনের মুক্তিযোদ্ধা সবচেয়ে বেশি সংখ্যায় আছে এখনো বিএনপিতে।
আমার জানা মতে, আমি যদি ভুল না করে থাকি। আচ্ছা, সুতরাং এই বিষয়টা আসলে শর্ত, একটা সুষ্ঠু নির্বাচনের সাথে এটাকে শর্ত হিসেবে জুড়ে দেওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু তারপরও ভবিষ্যৎ রাজনীতির, সুষ্ঠু রাজনীতির স্বার্থে এই জিনিসটাও সর্ট আউট হওয়া প্রয়োজন। আরেকটা কথা, আরেকটা হচ্ছে যে তারেক রহমান সাহেব যে বক্তব্যটা দিয়েছেন, আমি আপনার সাথে সম্পূর্ণভাবে একমত। কোনো ব্যক্তির অন্তরে আঘাত লাগে, বিশেষ করে রাজনৈতিক নেতা, তার ফলোয়ার যারা আছে, রাজনৈতিক ব্যক্তি সম্পর্কে যখন কটূক্তি করা হয় তখন তার অন্তরে আঘাত লাগে। যেমনটি আঘাত লাগছে তারেক রহমান সাহেবের পিতা সম্পর্কে যখন বলা হয়েছিল, আওয়ামী লীগ থেকে প্রতিনিয়ত যখন মানে বিশ্রী ভাষায় তাকে গালিগালাজ করা হয়েছিল, তার যখন মুক্তিযুদ্ধে তার অবদান নিয়ে বিভিন্ন সময় যখন বক্তব্য রাখা হয়েছিল, নিশ্চয়ই তার ফলোয়ার যারা ছিলেন প্রত্যেকে আঘাতপ্রাপ্ত হয়েছেন। সেই আঘাতপ্রাপ্ত হওয়ার ফলে ক্ষতচিহ্ন তৈরি হয়েছে। সুতরাং এখানে ক্ষত, একটা ক্রিয়া হলে তার প্রতিক্রিয়া তৈরি হয়, ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে আজকে আমাদের রাজনীতির অঙ্গন আরো কি হয়েছে, আরো বেশি উত্তপ্ত হয়েছে। আমরা এই উত্তপ্ত অবস্থান থেকে আমরা নিষ্কৃতি চাই। সুতরাং আমি মনে করি সেটিও রাজনীতিতে, যদিও এটা কখনো শর্ত সাপেক্ষ হতে পারে না, কিন্তু তারপরও রাজনীতির স্বার্থে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া, অংশগ্রহণমূলক একটা নির্বাচন হওয়ার পর এই বিষয়গুলো অ্যাসোসিয়েটেড হয়ে একটা সংলাপের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব। এবং এই সংলাপের মধ্য দিয়ে সকল রাজনৈতিক দল একত্র হয়ে যদি সংলাপের মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচন এবং তার সাথে অ্যাসোসিয়েটেড যে বিষয়গুলো আছে এগুলি নিয়ে যদি ইতিবাচকভাবে, ইতিবাচক মনোভাব নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চায়, নিশ্চিত আজকের যে সংকটের মধ্য দিয়ে আমরা আছি, যেটা চূড়ান্তভাবে রাজনৈতিক সংকট, যেটার ম্যানিফেস্টেশন এখন হচ্ছে, তার ম্যানিফেস্টেশন হিসেবে কিছু কিছু সন্ত্রাস হচ্ছে, যেটা সন্ত্রাস আমরা কখনো চাই না, নিন্দনীয়। কিন্তু এটা যদি সমাধান করতে হয়, রাজনৈতিকভাবে সমাধান করতে হবে, এবং এই সমাধানটা প্রধানত করতে হবে রাজনীতিবিদদেরকে। তবে এই সহিংসতা, আমি শেষ একটা কথা বলে নিই। আমি এই লাস্ট কয়েকদিন পর্যন্ত কিছু কিছু রাজনৈতিক নেতৃবৃন্দের কথায় সাধারণ মানুষ প্রচন্ডভাবে আশাহত হচ্ছে। সেটা হচ্ছে কি, একজন রাজনৈতিক দলের নেতা বলছিলেন, একজন পার্লামেন্ট মেম্বার, তিনি বলছিলেন বুকে গুলি করার কথা বলেছেন। তারপর মন্ত্রী বলেছেন, একজন মন্ত্রীও বলেছেন, আবার একজন মন্ত্রী গতকাল কি বলছিলেন যে দেখামাত্র গুলির প্রসঙ্গ তিনি উত্থাপন করেছেন, দেখামাত্র গুলি করার আহ্বান জানানো হচ্ছে। তারপর উনি এও বলছেন যে কোর্ট কাচারের আর দরকার নাই, আমরাই এখন বিচার করব। এইসব উস্কানিমূলক বক্তব্য যত দ্রুততার সাথে সম্ভব স্টপ করতে হবে, কারণ এগুলো আমাদেরকে কোনোভাবে সহযোগিতা করবে না বর্তমান যে ক্রাইসিস, সেই ক্রাইসিস থেকে উত্তরণের জন্য। আমি আবার বলছি, আমি মনে করি যারা অবরোধকারী, যারা আন্দোলনকারী, এই মুহূর্তে এইবার যারা আন্দোলন করছে, আন্দোলনের সাথে সম্পৃক্ত, আমি একটা কথা বলেছি যে তারা অত্যন্ত দৃঢ়তার সাথে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এই শত উস্কানির মধ্যেও তারা কিন্তু এই আগে লক্ষ্য করেছি যে যখন এই সরকারি দল উস্কানি দিত, বিরোধী দল সেই উস্কানির পাতা একটা ফাঁদের মধ্যে পা দিয়ে হয়তো তার যে রাজনৈতিক কর্মসূচি ছিল, কর্মসূচিতে ডিরেল হয়ে যেত। কিন্তু এবার আমি লক্ষ্য করছি যে এই বিরোধী দল যারা আন্দোলন করছে তারা অত্যন্ত কাম এন্ড কোয়াইটলি আন্দোলনটা দৃঢ়তার সাথে। ধন্যবাদ। সময় নেই খুব বেশি আমার হাতে। মিস্টার সুভাষ সিংহ রায়, খুব মন দিয়ে শুনছিলাম, এবং যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে প্রফেসর মামুনকে আমি স্মরণ করিয়ে দিই। যখন বিএনপি পার্লামেন্টে ছিল তখন এই বিলটা এসেছিল, এবং গণতান্ত্রিক রাজনীতিতে যে পার্লামেন্টারি ডেমোক্রেসি যে ফর্মে, সেই ফর্মে সে অংশগ্রহণ করেনি। আপনি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলছেন, একজন মুক্তিযোদ্ধা কিন্তু যে কোনো মুহূর্তে রাজাকার হতে পারে, কিন্তু একজন রাজাকার সারা জীবন রাজাকার। আপনি মুক্তিযোদ্ধাদের দলের কথা বলেছেন, আপনি নির্মমভাবে কিন্তু এই বিশ্লেষণটা করলেন না। জিয়াউর রহমান তাকেই এবং বেগম খালেদা জিয়া তাদেরকেই মন্ত্রী বানিয়েছেন যারা মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা ছিল ভয়ঙ্কর রকমের খারাপ। এই অভিযোগ কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে আছে। আওয়ামী লীগের যে ধর্মমন্ত্রী করা হয়েছে তার বিরুদ্ধে এগুলো কথা না, এগুলো কথা মৌলানাকে দেখি আপনি বলছেন মুক্তিযুদ্ধে যাদের অবদান কথা বলছেন তাদের ভূমিকা খারাপ ছিল মুক্তিযুদ্ধে। আমি যেটা বলি, লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান যিনি পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন, তার ইতিহাসটা আপনাকে একটু বলি আমি। 69-এর আগরতলা ষড়যন্ত্রের মামলা যখন ট্রায়ালে যায়, পাকিস্তানদের পক্ষে যিনি প্রসিকিউটর ছিলেন, তিনি সাক্ষীদেরকে পিটিয়েছেন সেই মুস্তাফিজুর রহমান, যিনি বাংলাদেশের বিপক্ষে জাতিসংঘ পর্যন্ত দৌড়িয়ে গিয়েছিলেন শাহ আজিজুর রহমান, তাকে প্রধানমন্ত্রী করেছেন। আমি এত লম্বা নাম বলতে পারবো,
প্রফেসর মামুন, যেহেতু আপনি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, অতএব এইভাবে আপনি যে বাইরে থেকে দেখা বিএনপি আর ভিতর থেকে দেখা বিএনপির মধ্যে অনেক পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। কিন্তু রাজনৈতিক বাস্তবের বাস্তবতা এটাই। কিন্তু সবার ক্ষেত্রে কি আপনি বলতে পারবেন, যেমন মন্ত্রী হয়েছেন মেজর হাফিজউদ্দিন আহমেদ, তিনি বীর বিক্রম মন্ত্রী হয়েছেন, আমি বলছি যে শাহজাহান এই যে আপনি যে কথাগুলো বললেন, এই কথাগুলোর যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে এই 7 দফাতেও খুব মন দিয়ে পড়ে দেখবেন, তিনি তাদেরকে এখনো রাজবন্দী বলছেন। না, আমার মনে হয় এই বিষয়গুলোকে হচ্ছে কি শেষ করুন, জেনারেলাইজ করবার কোনো সুযোগ না, জেনারেলাইজ করছি না তো, আপনি যে কথাগুলো উল্লেখ করলেন আমি মামুন এটা বলছি। আপনি আওয়ামী লীগ আপনার সমাবেশ ডাকলো 1 মাস আগে, আপনি সমাবেশ ডাকলেন বিএনপির পক্ষ থেকে, বিদ্রোহীদের পক্ষ থেকে 15 দিন আগে। ঢাকা শহরের মতন জায়গায় আপনি 2টি বড় জোটের সমাবেশ আপনি একই দিনে অনুষ্ঠিত করে কেমনে হয়? হতে পারে না। এবং চট্টগ্রামে পরীক্ষামূলকভাবে কিন্তু সমাবেশ করার অনুমতি হয়েছিল। আপনি দেখেছিলেন ওই যে আপনি প্রসঙ্গ বললেন না কিছু হলে যুদ্ধাপরাধী, কারণ আন্দোলনের কথা যে সম্পৃক্ত জনগণের কথা বলছেন, আপনি নির্মোহ দৃষ্টিতে দেখছেন না। জনগণের কোনো অংশগ্রহণ নাই। বিএনপি এই রাজনীতিটা, এই আন্দোলনটাকে ছেড়ে দিয়েছে আউটসোর্সিং এর উপরে। আউটসোর্সিং কারা? বাংলাদেশের মানুষ জানে। আর আপনি 2013 সালের যে জ্বালাও পোড়াও, ওটাকে এখনো আন্দোলন বলছেন, আর এখন যে জ্বালা পোড়াও সেটাকেও জনগণের আন্দোলন বলছেন। যদি এই তত্ত্ব নিয়ে যদি বিএনপি এবং 20 দলীয় জোট থাকে, আমি জানি না যে তাদের রাজনীতির ভবিষ্যৎটা কোথায়। আপনি ভোটের যে অধিকার, সে অধিকারের কথা বলেছেন, আপনি সমাবেশের কথা অধিকারে বলেছেন। আমি একটু সংবিধান থেকে উৎকলন করছি। এখানে বলা আছে, জনশৃঙ্খলা ও নৈতিকতার স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে সমিতি বা সংগঠন করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে। আবার উল্লেখ করছি, আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে। আপনি কোনো নিয়মই মানবেন না। আমি তো একটু আগে বলেছি যে নিয়ম না মানানোর একটা নিয়ম আছে, সেই নিয়ম মানছেন না। আপনি জনগণের ম্যান্ডেটের কথা বলছেন। এই তো কয়েকদিন আগে একটি ইংরেজি দৈনিকের আপনার জরিপ হয়েছে, সেই জরিপে বলছে 72% মানুষ সরকারের উপরে আস্থাশীল। আপনি 5 জানুয়ারি নির্বাচনের পর যে মার্কিন সংস্থার যে জরিপ করেছিল, যেটাকে সেই জরিপে বলানো হয়েছিল যে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বলেছিল যদি বিএনপি এবং জামাত নির্বাচনে অংশগ্রহণ করত তাহলে 42.7% ভোট পেত আওয়ামী লীগ এবং 35% ভোট পেতে হচ্ছে বিএনপি। আপনি নির্বাচনে এই যে ভোটাধিকারের কথা বললেন, আপনি জনগণকে ভোট দিতে বাধা দিয়েছেন, এটা মহাপাপ। আচ্ছা, আমি কি এই প্রসঙ্গে শুধু একটা সেকেন্ড একটু বলে, বাধা দিয়েছেন, একটা সেকেন্ড একটা কথা বলে শেষ করে দিব। সময় আছে 2 মিনিট, আমি 2 মিনিটে শেষ করতে হবে। ভোট দিতে বাধা দিয়েছেন। ঠিক আছে, আপনি ভোট দিতে বাধা দিয়েছেন, আপনি ভোট সেন্টার আগুনে জ্বালিয়ে দিয়েছেন, প্রিজাইডিং অফিসার হত্যা করেছেন। অতএব আজকে যদি আপনি সংলাপের যে কথাটা বলছি, আমিও চাই বাংলাদেশের সকল রাজনৈতিক দলের, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে প্রফেসর মামুন, আমার দিকে একটু তাকান, বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন অবশ্যই আনতে হবে। আপনি সারা পৃথিবীর রাজনৈতিক ইতিহাস যদি ঘেটে দেখেন, মৌলিক কাঠামোর সাথে সাংঘর্ষিক যে বিষয়গুলো, তারা কিন্তু কোনো রাজনীতি করতে পারে না। আপনি পৃথিবীতে ধর্মভিত্তিক দল পাবেন, এমনকি বর্ণবাদী দলও পাবেন, কিন্তু ওই দেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এমন দল রাজনীতি করার অধিকার নাই। আপনি সেই দলকে আশকারা দিচ্ছেন, তাদের কথা আপনি চলছেন, তাদের নেতৃত্বে আপনি 30 সেকেন্ড একটু না বক্তব্যটা শুনে নি আপনি। যে আমি একবারে সময় নেই, আমি শেষ করতে হবে। আমি সর্বশেষ শুনে যেটা বলছেন এই যে এই মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ নিয়ে চর্চা, আমি স্পষ্ট করে একটা কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। একটা স্বাধীন সার্বভৌম দেশে প্রত্যেকটা মানুষ স্বাধীনতার পক্ষে, প্রত্যেকটা মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে। মুক্তিযুদ্ধের বিপক্ষে শুধুমাত্র তারাই থাকবে যারা এই যুদ্ধ অপরাধের সাথে সরাসরি জড়িত ছিল। ধন্যবাদ। তবে সেটা আমি কি কন্টিনিউ করবো? না, আমার সময় নেই। আর জরুরি কিছু আছে আপনার? আচ্ছা, আমি শুধু আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে আপনি 72 আপনি বলছেন যে 72% মানুষ এখন সরকারের প্রতি আস্থাশীল। একটি জরিপের কথা উল্লেখ করে বলেছেন। 5 জানুয়ারি আপনি বলছেন 42.7% মানুষ সরকারের উপর আস্থাশীল ছিল। ঠিক আছে, না, আমি আওয়ামী লীগের প্রতি আহ্বান জানাচ্ছি আপনার মাধ্যমে, অনুষ্ঠানের মাধ্যমে, সেটা হচ্ছে এই জিনিসটা তারা আস্থায় রেখে
তাদের স্বার্থেই একটা নির্বাচন, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা আগামীকালে করুক। একটা 5 জানুয়ারির যে কলঙ্কযুক্ত নির্বাচন, সেই নির্বাচনের লেগেসি তাদের ক্যারি করার আর কোনো প্রয়োজন নাই। সুভাষ সিংহ রায় 30 সেকেন্ডে আর কিছু যোগ করবেন? আমি সর্বশেষ যে কথাটা বলি, বাংলাদেশের যারা সরকারে থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের দল, বিপক্ষে যারা থাকবে তারাও মুক্তিযুদ্ধের পক্ষের দল। তাই এই চেতনা থেকে বিএনপি অনেক দূরে সরে এসেছে, এবং এই সরে এসেছে বলেই সমস্যাটা এখানে এই সংকটটা তৈরি হয়েছে। আর মানুষ পুড়িয়ে হত্যা করে যে দায় দায়িত্ব তাদের নিতে হচ্ছে। আজকে বাংলাদেশের যে কোনো মানুষকে জিজ্ঞেস করুন কারা এই সন্ত্রাস করছে, কারা আগুন জ্বালাচ্ছে। আমাকে 30টা সেকেন্ড একটু সময় নেই, দুঃখিত, আমি কাউকে সময় দিতে পারবো না। মানুষ উত্তর দেবে যে কারা করছে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে। তৃতীয় মত সম্পর্কে আপনি লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কে যেসব পেজ হচ্ছে সেই সব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান। তৃতীয় মতে আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 মিনিটে দেখবার আমন্ত্রণ রইল। অধ্যাপক মামুন আহমেদ এবং মিস্টার সুভাষ সিংহ রায়, অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকেই। দর্শক মণ্ডলী, আমার দুই অতিথি ভিন্ন ভিন্ন অবস্থান থেকে বক্তব্য রেখেছেন, কিন্তু মোটা দাগে ওনারা কিছু বিষয়ে একমত হয়েছেন যে এটি বোধহয় এখন স্পষ্ট হওয়া আরও একবার দরকার বাংলাদেশে যে রাজনীতির জন্য জনগণ না জনগণের জন্য রাজনীতি, এবং রাজনীতিবিদরা কি দেশের পরিস্থিতি অনুধাবন করতে পারছেন কিনা, মানুষের পালস বুঝতে পারছেন কিনা, বাংলাদেশের সংকটটা অনুধাবন করতে পারছেন কিনা, এবং রাজনীতিবিদদের যাদের আগুনে বাংলাদেশ পুড়ছে সেটিও ওনাদের আলোচনায় বেরিয়ে এসছে। তবে দুজনই একমত যে সংকট বাংলাদেশে একটি গভীর সংকট রয়েছে, এবং এই সংকট রাজনৈতিক সংকট, এটিকে সমাধানও করতে হবে রাজনৈতিকভাবে, এবং তার জন্য সংলাপ সমঝোতার কোনো বিকল্প নেই। এবং অবশ্যই এই সংলাপ সমঝোতার জন্য কেবলমাত্র একটি নির্বাচন কেন্দ্রিক, কেবলমাত্র সরকারের পদত্যাগ কেন্দ্রিক হওয়া বাঞ্ছনীয় নয়, কিংবা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচনের প্রক্রিয়া নিশ্চিত করবার জন্য নয়। এই সংলাপ হতে হবে দীর্ঘমেয়াদে বাংলাদেশের সমস্যাগুলো চিহ্নিত করা এবং তার সমাধানের জন্য, একটি স্থায়ী নির্বাচনী প্রক্রিয়ার জন্য, একটি স্থায়ী সরকার কাঠামোর জন্য, বাংলাদেশের সংবিধানকে তার মূল চেতনাকে অক্ষুণ্ণ রেখে সেই সংবিধানের মধ্যে আমরা সবাই কম বেশি জানি যে এই সংবিধানের ভেতরে অনেক বৈপরীত্য রয়েছে। এটি সংবিধান যেটি সকলের কাছে গ্রহণযোগ্য এবং বাংলাদেশকে একটি আধুনিক বাংলাদেশের রূপান্তরের উপযোগী একটি সংবিধান রচনার দিকে, এবং সেই সঙ্গে বাংলাদেশের গণতন্ত্রের ভিত হিসেবে কাজ করে যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলো গড়ে তুলবার জন্য একটি দীর্ঘমেয়াদের সংলাপ, এবং সেই সংলাপ থেকে কেবল সংলাপই থাকবে না, সেই সংলাপ থেকে ফলও বের করে আনতে হবে। তারপরে একটি যে সিদ্ধান্তে সেই সংলাপ থেকে আসবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ পরিচালিত হবে। কেননা এভাবে 3 বছর 4 বছর পর পর এই একই সংকটে বাংলাদেশ থাকতে পারে না, কারণ বাংলাদেশের যে পরিমাণ রিসোর্স আছে, পোটেনশিয়ালিটি আছে, বাংলাদেশের যে সম্ভাবনা আছে, শুধুমাত্র কতিপয় রাজনীতিবিদের জেদের কারণে তা বিসর্জন হতে পারে না। কাজে এই সংকটগুলো চিহ্নিত করে সমাধানগুলো বের করে এনে বাংলাদেশ আবার নতুন করে যাত্রা শুরু করুক, এটা আমাদের সকলের প্রত্যাশা। এবং সেখানে হয়তো মতভিন্নতা থাকবে, রাজনৈতিক মতপার্থক্য থাকবে, কেউ ক্ষমতায় থাকবেন, কেউ ক্ষমতার বাইরে থাকবেন, ক্ষমতায় যাওয়ার লড়াই থাকবে, কিন্তু এই নোংরা সহিংস সংঘাতময় রাজনীতি বা লড়াইটা থাকবে না, এটি আমাদের প্রত্যাশা। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।